খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দীপশিতা আমার কাছে অস্পৃশ্য নয়, ভালো লেগেছে সৃজনের প্রতিবাদক। যাদবপুরের পরে বামেদের বড় বার্তা কল্যাণের। আমরা হিন্দি সিনেমাতে দেখেছি উত্তরবঙ্গ থেকে 3টি এর সাজার আশ্বাস অমিত শাহের। শুভেন্দুর ভূয়সী প্রশংসা। শুভেন্দুজির প্রশংসা করতে চাই। বাংলায় বিজেপির 100 দিনের কাজের মার্কস দিয়ে কি বললেন অমিত শাহ। আসন পুনর্বিন্যাসে রাজি বিজয়। শাহী সাক্ষাতের পরই ইউটার্ন। তামিল ভূমে গদ্দার কটাক্ষ মুখ্যমন্ত্রীকে। শুধু যাওয়া আসা। তৃণমূল ছেড়ে আইএসএফ এ গেছিলেন, টিকতে না পেরে এবার নওসাদের দলও ছাড়লেন আরাবুল। ঘরে ফিরবেন। এফআইআর না হওয়া পর্যন্ত উঠব না। যন্তর মন্তরে পেলেট গান চালানোর প্রতিবাদে দিল্লিতে ধর্নায় বসলেন রাহুল। যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক হবে দেশবিরোধী স্লোগান উঠলে পরিবর্তন মনে করালেন দিলীপ। তদন্ত কমিটি গড়ছেন কর্তৃপক্ষ। আর কবে মহার্ঘ ভাতা পাবেন সরকার পোষিত স্কুলের শিক্ষকরা? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের। তলব করা হলো রিপোর্ট। এফআইআর দায়ের না করা পর্যন্ত এখান থেকে সরব না। যুবকের শরীরে 200টি পেলে চোখে 3টে। ধর্নায় রাহুল গান্ধী। মারমুখী কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি, হাতাহাতি। অবজারভারের সামনেই চরম বিশৃঙ্খলা। চুচুড়ায় কি নিয়ে বাঁধল গৃহযুদ্ধ? দ্রুত বাংলায় বাস্তবায়িত হবে জাতীয় শিক্ষানীতি। তৈরি উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে জেলায় জেলায় ক্ষোভ। এসডিও দপ্তরে ধুন্ধুমার থেকে পথ অবরোধ। লরি আটকাতেই ভয়ঙ্কর দৃশ্য। দীঘা নন্দকুমার সড়কে পুলিশের বড়সড় সাফল্য। 34 লরিতে কি পাচার হচ্ছিল? আইএসএফ থেকে পদত্যাগ করলেন আরাবুল ইসলাম। ফেসবুকে উগড়ে দিলেন ক্ষোভ। তৃণমূলের লোকই ভিতরে আছে, ওরাই গন্ডগোল পাকাচ্ছে। অন্নপূর্ণা বিক্ষোভ নিয়ে বললেন পুরমন্ত্রী। পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে ঝাড়খণ্ড হাইকোর্টের স্থগিতাদেশে ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা। হেমন্তকে দুষে নতুন আন্দোলনের ডাক। সেবাশ্রয় থেকে জমি দুর্নীতি, পাহাড় সমান অভিযোগেও 8 মামলায় হাইকোর্টে রক্ষা কবচ অভিষেকের। আজ রাতভর তাণ্ডব চলবে। যাদবপুরের সংঘর্ষ ও এসএফআই নেতাকে প্রকাশ্যে চরম হুমকি বিজেপি বিধায়কের। আমি এসেই বলেছি তাড়াতাড়ি চালু করো। পশ্চিমবঙ্গের জনগণনা আটকে রাখা নিয়ে মমতাকে দুষলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। 3 খুনের নেপথ্যে সাইকোপ্যাথিক বর। দিব্যা তুলিকা হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস। 6 বছরের শিশুকে নগ্ন করার চেষ্টা শিক্ষিকার। ভয়ে ক্লাসেই মৃত্যু খুদে। সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে ছড়ালো উত্তেজনা। এসএসবি কোনো রাজনৈতিক দল নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না। মমতাকে খোঁচা শাহের। শীতকালীন অধিবেশনের আগে কি বিশেষ অধিবেশন ডাকবে সরকার? লোকসভা আসন পুনর্বিন্যাস নিয়ে বাড়ছে জল্পনা। গায়ে গেরুয়া উত্তরীয়। বিধানসভায় কুণালের অচেনা অবতার। কয়েক মিনিটের জল্পনায় জবনিকা টানলেন ঘোষবাবু নিজেই। অন্নপূর্ণা বিক্ষোভে বৈঠক ফেলে উঠে আসতে বাধ্য হলেন মন্ত্রী। বিডাটিতে রেললাইন অবরোধ। খাস কলকাতাতেও অশান্তির ছবি। রবীন্দ্রসঙ্গীত নয়, তৃণমূল আমলে বোমার শব্দ শোনা যেত। মমতাকে বিধে শুভেন্দুর প্রশংসা শাহর। ইগোর লড়াই। 2 শিক্ষিকার দণ্ড। 3 মাস বেতন বন্ধ। খেজুরির স্কুলে মিড ডে মিলও বন্ধ হতেই বিক্ষোভ। শুভেন্দু আমলে ফোন করলে পারমিশন, চিঠি যায় পরে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বন্ধুত্বের গল্প বলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। আপনার হাতে 48 ঘন্টা আছে। চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টি। জয়পুরের ঘটনায় রাজ্য জুড়ে বিক্ষোভের পরিকল্পনা। আমি কিন্তু ঝাঁপ দেব। পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে হুমকি তরুণের। টেনে আনতে গিয়ে বাবা ছেলে দুজনেই খাদে। ঝাঁপ দেন মাও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন আসছে বিস্তারিত খবরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ ভাঙচুরের ঘটনা ঘিরে জোর চর্চা তো চলছেই। ইতিমধ্যেই উপাচার্যের করা অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। এছাড়াও মিছিলে অশান্তি নিয়েও দায়ের হয়েছে মামলা। রাজনৈতিক মহল থেকেও একাধিক প্রতিক্রিয়া সামনে আসছে। তেমনই প্রতিক্রিয়া এলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও। উল্লেখযোগ্যভাবে এদিন বাম ছাত্রনেতা নেত্রীদের বিষয়ে নরম সুর শোনা যায় কালীঘাটপন্থী তৃণমূল সাংসদের মুখে। আপনি মার্কসকে মানেন না, আপনি লেনিনকে মানেন। এদিন সোশ্যাল মিডিয়ায় কল্যাণ লেখেন, যাদবপুরে যা হয়েছে ও রোজ যা হচ্ছে অরিজিনাল বিজেপি পাবেন না। এরা সব বিজেপির ইনপুট করা বিজেপি। এরা সব দখল করতে চাইছে। আমার মনে হয় বিজেপি বিরোধী পশ্চিমবঙ্গকে বাঁচানোর সবাইকে এক হতে হবে। আপনি মার্কসকে মানেন নাকি আপনি লেনিনকে মানেন?
না আপনি গান্ধীকে মানেন না মমতাকে মানেন, সেগুলো পরের ব্যাপার। সকলকে একসাথে হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে লড়ার ডাক দেন তিনি। তার কথা, ছাত্র যুবকদের বলবো রাজনৈতিক রেখা দূরে সরিয়ে লড়তে হবে। দীপশিতা আমার কাছে অস্পৃশ্য নয়, দীপশিতাদের কাছে আমি অস্পৃশ্য নই। ওর কিছু হলে আমার পাশে দাঁড়ানো উচিত, আমাদের কিছু হলে ওদের পাশে দাঁড়িয়ে যাওয়া উচিত। এই নীতিতে রাজ্য করলে ভবিষ্যতে কে রাজা হবে সেটা বড় কথা নয়, আজকে ভবিষ্যতের অস্তিত্ব বাঁচিয়ে রাখা এই দানব সরকারের কাছে বড় কথা। একসাথে না লড়লে এই দানব সরকারের বিরুদ্ধে লড়া যাবে না। সৃজনের বার্তা নিয়েও মন্তব্য। শুধু দীপশিতা নয়, এদিন সৃজন ভট্টাচার্যের পক্ষ নিয়েও কথা বলেন ও আগে আমার সমালোচনা করত, আমার তাতে কিছু এসে যায় না। আমার ভালো লাগছে সৃজন প্রতিবাদ করেছে। সৃজনকে মৌখিকভাবে যেভাবে অপমান করা হয়েছে তা শোভনীয় নয়। এটা একটা যাত্রা দলের স্টাররা করতে পারে, সবাই মিলে একসাথে লড়তে হবে। 3 দিনের উত্তরবঙ্গ সফরে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার দিনভর ছিল তার ঠাসা কর্মসূচি। শাহের এই সফরে বিশেষ গুরুত্ব পেয়েছে চিকেন স্নেকের সুরক্ষা পরিস্থিতি। এ বিষয়ে সুকনার সশস্ত্র সীমাবল শিবিরের এসএসবি শিবিরে গুরুত্বপূর্ণ বৈঠকও করেছেন তিনি। পাশাপাশি এদিন নাগরিক কর্মসূচিও ছিল অমিত শাহের। কাওয়াখালী ময়দানে আয়োজিত অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এদিন তার বক্তব্যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিশেষ গুরুত্ব পায় রাজ্যে বিজেপির উন্নয়ন কর্মসূচি এবং দুর্নীতি দমন। ন্যায় সংহিতা নিয়ে এদিনের মঞ্চ থেকে অমিত শাহ বলেন, শুভেন্দুজি বলেছেন পুরো দেশের ন্যায় সংহিতা কার্যকর হয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জি ন্যায় সংহিতা আইন নিয়ে নোটিফিকেশন করেনি। কারণ যখনই নোটিফিকেশন হবে তখনই সিন্ডিকেট, চুরি সবকিছুর সাম্রাজ্য চুরমার হয়ে যাবে। শুভেন্দুজি এসেই আমাদের আইনকে কার্যকর করেছে, আর এখনই ভয় কাটিয়ে ভরসা উঠে আসছে। তৃণমূল জমানায় ঘটে যাওয়া একাধিক অপরাধমূলক ঘটনার কোনো বিচার এতদিন হয়নি বলে এদিন দাবি করেন শাহ। সেই সমস্ত ঘটনার উপযুক্ত বিচারেরও আশ্বাস বলেন। সন্দেশখালীর ঘটনা, আরজিকরের ঘটনা হোক, হাজরা ল কলেজের ঘটনা হোক, দুর্গাপুর মেডিকেল কলেজের ঘটনা হোক, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন সরকার বদলেছে, সবকিছুর বদল হবে। এরপরেই তার মন্তব্য, আমরা হিন্দি সিনেমাতে দেখেছি তারিখ পে তারিখ, ন্যায় পেতে গেলে ওর কাছে যেতে হয়। আমরা তাই প্রযুক্তির ব্যবহার করেছি, ন্যায় পেতে সময় যাতে কম লাগে তার ব্যবস্থা আমরা করেছি। 0 FIR, ব্যাংকিং ফ্রড হোক, যে কোনো জায়গা থেকে 0 FIR করতে পারবেন। বীরভূম নানুরের হত্যাকাণ্ড 10 বছর হয়ে গেল, সাজা হয়নি। এইসব ব্যবস্থার মাধ্যমে 3টি তোলাবাজি এবং তুষ্টিকরণ নির্দিষ্ট সময় সাজা হবে। CAA নিয়ে অমিত শাহ, গতকালই কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। এবার থেকে নাগরিকত্ব চেয়ে CAA এর অধীনে করা আবেদনের নিষ্পত্তি করতে পারবেন সংশ্লিষ্ট জেলাশাসকেরা। এদিন মঞ্চ থেকেই সেই প্রসঙ্গ তোলেন শাহ। বলেন, CAA আইন যখন নিয়ে আসা হয়েছে তখন মমতা দিদির সরকার মানেনি। মমতা দিদি আপনি তো চলে গেলেন, CAA এর দায়িত্ব আর জেলার DMকে দেওয়া হয়েছে। সম্প্রতি 100 দিন পূর্ণ হয়েছে বাংলায় নতুন ও প্রথমবার বিজেপি সরকারের। ভোটের আগে যা প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী তার 43% কাজ সম্পন্ন করেছেন বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শিলিগুড়িতে এসএসবির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুধু প্রশাসনিক সিদ্ধান্তের গতি নয়, শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথাও প্রকাশ্যে আনলেন শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা উঠে এলো এক ভিন্ন সমীকরণের আভাস, যেখানে সরকারি কাজের প্রয়োজনে ফোন করলেই দ্রুত অনুমোদন পাওয়া যায়, আনুষ্ঠানিক চিঠি পড়ে পৌঁছয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ বলেন, শুভেন্দুজির প্রশংসা করতে চাই। উনি আসার পর সীমা সুরক্ষা নিয়ে আমাদের যখনই কোনো সহযোগিতার প্রয়োজন হয়েছে ফোন করলেই পারমিশন পাওয়া যায়, চিঠি তো পড়ে যায়। শুভেন্দু সরকারের প্রশাসনিক তৎপরতার উদাহরণ দিতে গিয়ে BSF ও SSBর জন্য জমি দেওয়ার প্রসঙ্গ সামনে আনেন শাহ। তিনি জানান, দীর্ঘদিন ধরে কেন্দ্রের পক্ষ থেকে চাওয়া 1129 একর জমি নতুন সরকার গঠনের মাত্র 45 দিনের মধ্যেই BSF ও SSBর জন্য দেওয়া হয়েছে। তবে আরও 29 একর জমি তখনও বাকি ছিল বলে জানান তিনি। সেই জমির প্রসঙ্গই এদিন সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় তুলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন মে ফেয়ার হোটেলে ঢুকেই উচ্চ পর্যায়ের বৈঠক শুরু করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথম বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের DGPকে নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মে ফেয়ার হোটেলে ঢুকেই রাজ্য প্রশাসনের এই শীর্ষ আধিকারিকদের ডেকে নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আইন শৃঙ্খলা ইস্যু আলোচনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পাশাপাশি সম্প্রতি ATS অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স গঠন করা হলেও তার কাজ কিভাবে হবে তা নিয়ে পর্যালোচনার বৈঠক করেন তিনি। এই বৈঠকেই 100 দিনের রাজ্য পুলিশ কী করেছে তার বিস্তারিত তথ্য তুলে ধরা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে। সম্ভাবনা থাকলেও বাদল অধিবেশনে পেশ হয়নি আসন পুনর্বিন্যাস বিল। তার কয়েকদিন পরেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। তারপর থেকে জাতীয় রাজনীতিতে শুরু নতুন জল্পনা। তাহলে কি দীর্ঘদিনের বিরোধিতা ভুলে এবার আসন পুনর্বিন্যাস বিলে সমর্থন করতে চলেছেন বিজয়?
শাহী সাক্ষাতের পর থেকে বিজয়কে রীতিমতো কটাক্ষ হজম করতে হচ্ছে। তা কি সত্যি শিবির বদল করছেন থলপতি? বৃহস্পতিবার শাহের সঙ্গে সাক্ষাৎ করেন বিজয়। সূত্রের খবর, ওই বৈঠকেই বিজয় দাবি করেছেন আসন পুনর্বিন্যাস নিয়ে গ্যারান্টি দিতে হবে, কোনো রাজ্যের প্রতিনিধিত্বের হার যেন কমে না যায় সেই প্রতিশ্রুতি দিতে হবে কেন্দ্রকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে পারাটা সংশ্লিষ্ট রাজ্যের কৃতিত্ব, তার জন্য প্রতিনিধিত্ব কমানো যায় না। বিজয়ের এই মন্তব্যের পরই তামিল রাজনীতিতে জোর চর্চা। তাহলে কি এবার ইউটার্ন নিয়ে আসন পুনর্বিন্যাসের ছায়া দিতে চলেছেন বিজয়? এই নিয়ে আসরে নেমেছে ডিএমকে, এডিএমকে। স্ট্যালিনের দলের খোঁচা। বিজয় তো ক্ষণে ক্ষণে অবস্থান বদলাচ্ছেন। এবার কি তাহলে রাহুল গান্ধীর গদ্দার তকমা দেবেন বিজয়কে? এআইডিএমকে টোপ। কেন্দ্র যা বলছে বিজয়ও এখন সেটাই বলছেন। এমন এদিক ওদিক করার হলে ঘটা করে প্রস্তাব করানোর কি দরকার ছিল? উল্লেখ্য, দিন কয়েক আগেই বিজয়ের উদ্যোগে তামিলনাড়ু বিধানসভায় পাশ হয় বিশেষ প্রস্তাব। আসন পুনর্বিন্যাস হবে না, 543 আসন বজায় থাকবে লোকসভায়। এই বিষয়গুলি প্রস্তাবের মূল বক্তব্য। বিজয়ের এই কর্মকাণ্ডে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে একাধিক বিরোধী দলের সঙ্গে বৈঠক করেছেন বিজেপি নেতারা, সমর্থন জোগাড় করার চেষ্টা করেছেন, কিন্তু ডিএমকে সাফ জানিয়ে দেয় তারা এই বিলে কোনো মতেই সমর্থন করবে না। প্রথম থেকে বিজয় দল টিভিকেও এই অবস্থানে অন্য ছিল, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তাকে সুর নরম করতে দেখা গিয়েছে। যদিও টিভিকের মত আসন পুনর্বিন্যাস নিয়ে দলের অবস্থান এতটুকু বদলায়নি, কিন্তু বিজয়ের কর্মকাণ্ডে প্রশ্ন উঠছে আসন পুনর্বিন্যাস নিয়ে গোটা তামিলনাড়ুর অবস্থান মিলবে তো? স্বৈরাচারী দল, একনায়কতন্ত্র চলছে, এই অভিযোগ তুলেই এবার আইএসএফ ছাড়লেন ভাঙড়ের নেতা। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন কথা। নিজে জানিয়েছেন এই কথা। 26-এর বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফে যোগ দিয়েছিলেন আরাবুল ইসলাম। সেই সময়ে তিনি জানিয়েছিলেন তৃণমূলের জন্য তিনি প্রাণপাত করেছেন, কিন্তু সেই দলই তাকে বারবার অপমান করেছে। সেই ক্ষোভ থেকেই তার এই সিদ্ধান্ত। কিন্তু ভোটের ফলের কয়েক মাসের মধ্যেই এ যেন একজন্য অন্য আরাবুল। এবার নওশাদের দলের বিরুদ্ধে কার্যত একই রকম অভিযোগ তুলে পথ ছাড়লেন তিনি। আরাবুলের বক্তব্য, আইএসএফ একনায়কতন্ত্র চালাচ্ছে, যা তার অভিযোগ ভাঙড় জুড়ে দলের লুম্পেন বাহিনীর সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে। এর প্রতিবাদ স্বরূপ তিনি দল থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক মহল বলছে শওকত মোল্লার প্রভাবে ক্রমশ কোণঠাসা হয়ে আইএসএফকে বেছে নিয়েছিল আরাবুল, কিন্তু এখন তার পরবর্তী যাত্রা কি হতে পারে তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। 2006 সালে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী মোশাররফ হোসেন লস্করকে হারিয়ে তৃণমূল বিধায়ক হয়েছিলেন আরাবুল। তখন বিধানসভায় তৃণমূলের মোট 30 জন বিধায়কের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তবে 2011 সালে পরিবর্তনের হাওয়াতেও বিদ্রোহী প্রার্থী নান্নু হোসেনের কারণে ভোটে ভাঙন ধরে এবং সিপিএমের বাদল জমাদারের কাছে পরাজিত হন তিনি। এরপর সময়ের সঙ্গে সঙ্গে দলে তার গুরুত্ব কমতে থাকে এবং শেষ পর্যন্ত বহিষ্কার করা হয়। এখন প্রশ্ন, আরাবুল ইসলামের পরবর্তী রাজনৈতিক গন্তব্য কি হবে? বর্তমানে তৃণমূল কংগ্রেস দুই ভাগে বিভক্ত। একে একে অধিকাংশ বিধায়ক এবং সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন, তারা নিজেদের আলাদা শিবির তৈরি করেছেন। তাহলে কি আরাবুল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের দিকে ঝুঁকবেন? এই প্রশ্ন এখন সকলের মনে। যদিও ঝুঁকলেও ঋতব্রত শিবির তাকে স্বাগত জানাবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। যন্তর মন্তরে ছাত্রদের বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগ ঘিরে উত্তাপ বাড়ল দিল্লিতে। আহত এক যুবককে পাশে নিয়ে পার্লামেন্ট স্ট্রিটে এক শীর্ষ পুলিশ আধিকারিকের দপ্তরের বাইরে ধর্নায় বসলেন লোকসভার রাহুল গান্ধী। তার দাবি, ওই ঘটনায় পুলিশকে এফআইআর দায়ের করতে হবে, মামলা না হওয়া পর্যন্ত অবস্থান থেকে সরবেন না তিনি। পুলিশের তরফে রাহুলকে জানানো হয়েছে, ছাত্র বিক্ষোভের সময় পুলিশ ও আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত এবং অনুপাতহীন বল প্রয়োগের অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট একটি হাই পাসওয়ার্ড এক্সপার্ট কমিটি গঠন করেছে। তবে সেই যুক্তিতে পিছু হটতে নারাজ কংগ্রেস নেতা। তার বক্তব্য, নির্দিষ্ট ঘটনায় এফআইআর দায়ের করার প্রয়োজনীয়তা আলাদা এবং সেটি এড়ানো যায় না। এই ধরনের রাহুলের পাশে রয়েছেন 19 বছরের সাহিল লোচা। অভিযোগ, 20 জুলাইয়ের মিছিলে নিরাপত্তা কর্মীদের ছোড়া পেলেটে আহত হন তিনি। এর আগে জুলাই মাসের সংবাদ মাধ্যমের সামনে সাহিলকে নিয়ে এসেছিলেন রাহুল। তার শরীরে থাকা আঘাতের চিহ্ন সাংবাদিকদের দেখিয়েছিলেন। ধর্নাস্থলে সাংবাদিকদের রাহুল বলেন, বিক্ষোভকারীদের পেলেট বন্দুকের গুলিতে আঘাত করা হয়েছিল। তার সঙ্গে থাকা সাহিলের দিকে ইঙ্গিত করে জানান, তেরঙ্গা হাতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার সময় তার ভাই পেলেটের আঘাতে জখম হন। এরপর সাহিলের টি-শার্ট তুলে শরীরের ক্ষতচিহ্ন সংবাদ মাধ্যমকে দেখান বিরোধী দলনেতা। ঘটনাটি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আগেই চিঠি দিয়েছিলেন রাহুল। শান্তিপূর্ণভাবে আন্দোলনরত ছাত্রদের ওপর বর্বর হামলার জন্য দায়বদ্ধতা নির্ধারণের দাবি জানিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন, তরুণদের বিরুদ্ধে পেলেট বন্দুকের মতো লেঠেল বাহিনী মোতায়েনের অনুমতি স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছিলেন কিনা।